ভারত এবং আমেরিকার বন্ধুত্ব নিয়ে কিন্তু ব্যাপক একটা বিজ্ঞাপন ইতিমধ্যেই হয়েছে, আমরা দেখেছি। কিন্তু এই বন্ধুত্ব কেমন, যেখানে দেখা যাচ্ছে যে ভারতীয়দের এক প্রকার শিকল বেঁধে পণ্যবাহী বিমানে ভারতে ফেরত পাঠানো হচ্ছে। এই নিয়ে আলোচনা আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক সুমিতবাবু। এই যে বন্ধুত্বের কথা বলা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী যদি বন্ধুই হবেন, তাহলে ভারতীয়দের কাছে মানে যে সমস্ত ভারতীয়দের কাছে মানে নির্দিষ্ট নথিপত্র নেই বলে এইভাবে এক প্রকার জন্তু প্রকার ব্যবহার মানে আচরণ করে তাদেরকে ফেরত পাঠানো হবে। প্রথম কথা আমি বলি, বন্ধুত্বের দাবিটা নরেন্দ্র মোদী বা নরেন্দ্র মোদীর যারা অনুগামী তারা বলেছেন। ডোনাল্ড ট্রাম্প কখনো বলেননি যে নরেন্দ্র মোদী আমার গলায় গলায় বন্ধু। আমি যদি টেকনিক্যাল পার্টে ঢুকি প্রথমে, সেটা হচ্ছে টাকা পয়সার ব্যাপারেই তো সেটা সব থেকে আগে বোঝা যায়। আমি তোমার খুব বন্ধু, কিন্তু তোমাকে এক কাপ চাও খাওয়ালাম না, তাহলে তোমার বুঝে নেওয়া উচিত যে আমি তোমার কীরকম বন্ধু। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবার পর প্রথম ওনার যে পার্টিটার নাম রিপাবলিকান পার্টির যারা এমপি, ওরা ওদের বলে কংগ্রেস মেম্বার, আমি বোঝার জন্য এমপি বলছি, তাদের সঙ্গে প্রথম যে মিটিংটা করেন, সেই মিটিংয়ে তিনি পরিষ্কার বলেন যে আমাদের সঙ্গে যাদের শত্রুতার সম্পর্ক কার্যত বাণিজ্যের প্রশ্নে বা যারা আমাদের দেশের স্বার্থের পরিপন্থী, আমরা তাদেরকে ছাড়ব না, তাদের নিয়ে আসা পণ্যের উপরে আমরা ট্যারিফের রেট বাড়িয়ে দেব। এবং সেটা বলতে গিয়ে তিনি প্রথমে যে দুটো দেশের নাম বলেন সেটা হচ্ছে চীন এবং ভারত। এখন যদি সত্যি ভারতবর্ষ বা নরেন্দ্র মোদীকে ওরা বন্ধু বলে মনে করতেন, মুখে কি বললেন আমি সেটা দিয়ে বিচার করব না, আমাদের দেখতে হবে কাজে কি হবে। কাজের ক্ষেত্রে তারা প্রথমেই এটা বলে দিলেন যে আমাদের সবথেকে বেশি স্বার্থের বিরুদ্ধে যারা রয়েছে তারা হচ্ছে চীন এবং ভারত। তো ফলে কীরকম বন্ধু সেটা সহজেই বোঝা যাচ্ছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই যে ঘটনাটা ঘটেছে, এটা হচ্ছে অত্যন্ত লজ্জার ঘটনা। আমি বলছি না যে বেআইনিভাবে কারুর দেশে, সেটা আমেরিকা কেন, যে কোনো দেশেই হোক না কেন, সেখানে গিয়ে থেকে যাওয়াটা খুব একটা নৈতিকভাবে সমর্থনযোগ্য। কিন্তু আমেরিকা দেশটাই গড়ে উঠেছে, আমাদের এটা মাথায় রাখতে হবে, যে অভিবাসনের মধ্যে দিয়ে। ওই দেশটা ছিল, আজকে যারা নিজেদেরকে আসলে আমেরিকান বলে দাবি করছে তারা সবাই ওখানে অভিবাসী, এবং তারা যখন গেছিল কেউ পাসপোর্ট ভিসা নিয়ে যায়নি, গায়ের জোরে দখল করেছিল। এবং ওখানকার যে ইন্ডিয়ানস, রেড ইন্ডিয়ানস বলা হতো আগেকার দিনে, এখন অ্যাবরজিনার্স বলা হয়, আদিম জনজাতি ওখানকার, তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল, তাদেরকে যেভাবে রিজার্ভে ঠেলে দেওয়া হয়েছিল, এবং ওখানকার আন্দোলনের আদিম জনজাতি আন্দোলনের নেতা লিওনার্দ পেলটিয়ারকে 1976 সাল থেকে জেলে বন্দি করে রাখা হয়েছিল, কেননা তারা নিজের স্বাধীনতা দাবি করেছিলেন, তাদেরই দেশ ওটা। তারা আজকে অন্য দেশের মানুষজনকে বেআইনি অভিবাসী বলছেন, ঠিক আছে আন্তর্জাতিক আইনে বলতেই পারেন, কিন্তু ডিপোর্ট করবার সময় তাদেরকে সঙ্গে ন্যূনতম মানবিক ব্যবহার, এটা আন্তর্জাতিক কনভেনশন। তার জায়গায় তারা যেভাবে পায়ে হাতে শিকল বেঁধে মালবাহী জাহাজে সামরিক প্রহারায় পাঠিয়ে দিয়েছেন, মনে হচ্ছে যেন আন্তর্জাতিক স্তরের কোনো সন্ত্রাসবাদীদের পাঠানো হচ্ছে। তো এই অ্যাটিচিউড, এটার থেকে প্রমাণিত হচ্ছে যে আমেরিকা কীরকম ব্যবহার আলটিমেটলি করতে চলেছে। স্যার, আমাদের কেন্দ্র সরকার বা নরেন্দ্র মোদীরা এই নিয়ে প্রতিবাদ করার তো দূরের কথা, একটা শব্দ অবধি তাদের মুখে শোনা যাচ্ছে না। এটা নরেন্দ্র মোদী অ্যান্ড হিজ ফ্যান ফলোয়ার্স আর দ্য বেস্ট পারসন টু আনসার। আমি এটুকু খালি বলতে পারি যে মেক্সিকো বা কলম্বিয়া, মেক্সিকো লাতিন আমেরিকার দেশ, তারা এই হিম্মত দেখিয়েছে, তারা ওই যে ফোর্সফুল ডিপোর্ট যখন করছে, তারা তাদের দেশের মাটিতে সেই প্লেনকে নামতে দেয়নি। বলছে আগে আমাদের সঙ্গে কথা বলবেন, আমাদের নাগরিক প্রমাণ করবেন, বেআইনিভাবে গেছে প্রমাণ করবেন, তারপরে ভদ্রভাবে ফেরত পাঠাবেন। আপনার মনে হয়েছে এই লোকগুলো মেক্সিকোর, এই লোকগুলো কলম্বিয়ার, আপনি জাহাজে তুলে আমার দেশের মাটিতে ফেরত পাঠিয়ে দিচ্ছেন। আমি যদি 5টা লোককে ধরে বলি কালকে যে এই লোকগুলো ইউএসের, আমি যদি প্লেনে তুলে আপনার দেশে প্লেন পাঠিয়ে দিই, আপনি আপনার দেশের মাটিতে প্লেন নামতে দেবেন? আমি আমার দেশের মাটিতে প্লেন নামতে দেবো না। কলম্বিয়া অনেক ছোট দেশ, মেক্সিকো, তারা হিম্মত দেখিয়েছে। কিন্তু 56 ইঞ্চির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার এই সাহস তো দূরের কথা, যে একটা মিনিমাম প্রোটেস্ট যেভাবে এদেরকে ফেরত পাঠানো হয়েছে, এটা আন্তর্জাতিক কনভেনশনের বিরুদ্ধে। এমনকি জেনিভা কনভেনশনে যুদ্ধবিরোধী বন্দীদের সঙ্গে যে আচরণ করা হয় সেটাকেও ভায়োলেট করে যাচ্ছে এরা। তো তাহলেই বোঝা যাচ্ছে যে আমাদের নরেন্দ্র মোদী এখন ব্যস্ত হচ্ছে তা ওনাকে কবে ডাকবে, এবং সাউথ ব্লক এই মুহূর্তে ব্যস্ত যেটা নিয়ে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে যদি ওই 12 তারিখ বা 13 তারিখে ডোনাল্ড ট্রাম্পের একটা মিটিং ঠিকঠাক ব্যবস্থা করে দেওয়া যায়। জয়শঙ্কর তো গিয়ে বসেছিলেন, এটা তো রাহুল গান্ধী পার্লামেন্টে বলেছে
যে জয়শঙ্করকে বারে বারে উনি পাঠিয়েছেন আমাকে ডাকুন এটা বলতে। তো সেই দেশের কাছ থেকে আমার অন্তত কোনো প্রত্যাশা নেই। তিনি আজকে কুম্ভের কথা মনে রেখে প্রয়াগে ডুব দিচ্ছেন, ওর কার্যত এই ঘটনার পর থুতু ফেলে সেখানে ডুব দেওয়া উচিত, নিজে থুতু ফেলে। এই যে বিশ্বগুরু তত্ত্ব সেটা কোথাও গিয়ে তার মানে ফেল প্রমাণ হয়ে যাচ্ছে। বিশ্বগুরু কারা তত্ত্ব দিয়েছে জানি না, বিরিঞ্চি বাবা বলে একজন ছিলেন পরশুরামের গল্পে, তিনি নিজেকে এরকম বিশ্বগুরু টুরু দাবি করতেন। তিনি সকালবেলা উঠে সূর্যকে বলতেন ওঠ, তারপর নাকি সূর্য উঠতো। তো সেরকম যদি এখন কেউ দাবি করে যে উনি বিশ্বগুরু, তো কি করা যাবে? দাবির উপরে তো কারোর কোনো হাত নেই। আমি ঘটনাগুলো 3টে কংক্রিট তথ্য দিলাম, যে কলম্বিয়া এবং মেক্সিকো হিম্মত দেখিয়েছে, ওই ডিপোর্টেশনের প্লেন মাটিতে নামতে দেয়নি। তারা বলেছে যে এটা কি করে কোথায় ঠিক হলো যে এটা আমার দেশেরই নাগরিক, আমি যদি 5টা লোককে তুলে আপনার দেশে পাঠিয়ে দিই আপনি প্লেন নামতে দেবেন তো? 2 হচ্ছে এই যে ঘটনা, এই ঘটনার একটা স্ট্রংলি কন্ডেম করা, সেই জায়গাটা ওনার বা সাউথ ব্লকের কোনো তৎপরতা আমরা দেখছি না। উল্টে সাউথ ব্লক এই মুহূর্তে ব্যস্ত যে কিভাবে ওনাকে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, কারণ অলরেডি ডোনাল্ড ট্রাম্প অন্যান্যদের সঙ্গে মিটিং করতে শুরু করেছেন, কিন্তু এখনও কোট আনকোট বিশ্বগুরু নরেন্দ্র মোদীকে সময় দিয়ে উঠতে পারেননি। তো ফলে এটাতে তারা ভয়ঙ্করভাবে চাপে পড়ে গেছেন। চীনের হিম্মত আছে, আমাদের পছন্দ হোক বা না হোক। চীনের আলিবাবাকে নিয়ে বেশি ঝামেলা করছিল, আলিবাবা গোটা মার্কেট থেকে পুল আউট করেছে। আলিবাবা একটা খুব বড় ভার্চুয়াল প্ল্যাটফর্ম, জানো নিশ্চয়ই। আলিবাবা আমেরিকা স্টক মার্কেটের লিস্টিংয়ের জন্য সমস্ত মাল্টিন্যাশনালরা মুখিয়ে থাকে। আলিবাবার ওখানে লিস্টিং ওরা ডেকে করেছিল, আলিবাবা টোটাল পুল আউট করেছে। টিকটককে বলেছিল যে আপনি যদি ডিসইনভেস্ট না করেন তাহলে পরে তুমি চীনের মালিকানায় আছো, মালিকানা ডিসইনভেস্ট করতে হবে, ছাড়তে হবে। চীন বলেছে আমি মালিকানা ছাড়বো না, আমি আমেরিকার বাজার ছেড়ে দিচ্ছি। এই হিম্মতটা তো দেখাতে হবে। এই হিম্মতটা যদি না থাকে, ইন্দিরা গান্ধী তার যখন আইএমএফের লাস্ট টার্মের লোন নেননি, কারণ ওনার মনে হয়েছিল যে ওনার যে কন্ডিশন আইএমএফ এক এক করে চাপাচ্ছে সেটা শ্বাসরোধী হয়ে যাচ্ছে। তো ভারতবর্ষের ঋণ পাওনা ছিল, কিন্তু ইন্দিরা গান্ধী সিদ্ধান্ত নিয়ে সেই সময় ঋণের শেষ কিস্তিটা নেননি, বলেছেন আমি নেব না। এই পলিটিক্যাল ডিসিশন নেওয়ার মতো হিম্মত এটা তো থাকতে হবে। তা না করে যদি আমার একমাত্র লক্ষ্য হয় যে আমি কি করে হোয়াইট হাউসে গিয়ে ওই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাশে দাঁড়িয়ে ছবি তুলবো আমার 56 ইঞ্চি ছাতি নিয়ে, তাহলে পরে তো কিছু করার নেই, তাহলে যা ঘটার তাই ঘটছে। আচ্ছা, এই সকল এই বিদেশ নীতি বা দেশের নীতি এইগুলোর থেকেও কি এখন মানে কুম্ভ মেলা বা অযোধ্যার রাম মন্দির তৈরি এইগুলো বেশি করে গুরুত্ব পাচ্ছে? এইগুলো দেশের নীতি বলতে ওরা এগুলো নিয়ে এখন আছেন, কারণ না হলে পারে তো শিক্ষার কথা বলতে হবে, স্বাস্থ্যের কথা বলতে হবে, গবেষণা খাতে টাকা ক্রমাগত কমছে। চীন ওরা এত কিছু বলে, তো ওরা চীন তো একটা পাল্টা এআই বার করে ফেলেছে ডিপসিক, যেটা আমেরিকার শেয়ার মার্কেটে 10 নামিয়ে দিয়েছে। তো এদের কারণ কি? ওরা একটা ছোট্ট লাভে মন দিয়ে গবেষণাটা করেছে। এগুলো নিয়ে কিন্তু মেন স্ট্রিম মিডিয়াতেও কোনো আলোচনা নেই। মেন স্ট্রিম মিডিয়া আলোচনা করবে, মেন স্ট্রিম মিডিয়ার দেখো দোষ দিয়ে লাভ নেই, কারণ মেন স্ট্রিম মিডিয়া দেখেছে যে আমি যদি শোভন আর ওই কি বৈশালীর নাচের ভিডিও দেখাই, এই যে তুমি এত কঠিন জিজ্ঞেস নিয়ে কথা বলছো, এতে কজন দর্শক পাবে আমি জানি না, কজন এই ঘটনাগুলো খেয়াল রাখছে। কিন্তু শোভন আর বৈশাখী ছাদে উঠে তাতা থই থই করে নাচছে, তার দর্শক অনেক বেশি। আর 2 হচ্ছে যে মেন স্ট্রিম মিডিয়ার মধ্যে এখন যারা বড় মিডিয়া, এটা সবই তো কর্পোরেটের হাতে চলে গেছে। রিলায়েন্সের হাতে এই মুহূর্তে 18টা নিউজ নেটওয়ার্ক, এনডিটিভি যেটা ছিল সেটা আদানি কিনে নিয়েছে। তো তুমি কোন দিকে যাবে? মানে যেটা ট্রুথ সেটা বলবার জন্য যে রিলেটিভ ইন্ডিপেন্ডেন্স অ্যাটলিস্ট লাগবে, সেটা তো পুঁজির শাসনে সেই রিলেটিভ অটোনমিটা তো তুমি পাবে না। কি করবে? বা আমাদের এখানে প্রিন্টগুলোরও তুই অবস্থা দেখো না, প্রত্যেক কটা খবর কাগজ হয় শাসক দল, রাজ্যের শাসক দলের দিকে, নয় কেন্দ্রের শাসক দলের দিকে ঝুঁকে আছে। তো সত্যি কথা বলতে গেলে তোমার তো মননের বলবার চিন্তার স্বাধীনতাটা দরকার। তো যেখানে পুঁজি শাসিত একটা সংবাদ মাধ্যম, সেখানে তুমি কী করবে? ইলেকটোরাল বন্ডের হিসেব দেখো নি? আগে আমরা জানতাম যে সংবাদ মাধ্যমকে রাজনৈতিক দলগুলো টাকা দেয়। ইলেকটোরাল বন্ডের হিসেব বেরোনোর পর আমরা অবাক হয়ে দেখলাম যে কলকাতার 5টা যে বড় টিভি চ্যানেল, আমি এই হাইয়ের মতো যারা মানুষের সঙ্গে ছোটোভাবে
মডেল তৈরি করার চেষ্টা করছে, তাদের কথা বলছি না। বড় যে 5টা টিভি চ্যানেল, তার মধ্যে 3টে টিভি চ্যানেল হয় স্বনামে নয় বেনামে কেন্দ্রের শাসক দলকে টাকা দিয়েছে। এটা ইলেকট্রাল বন্ডের তথ্য সামনে এসেছে। হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম দেম? সম্ভব সত্যি কথা বলা? তারা প্রশ্ন তুলবে যারা বিজেপিকে নির্বাচনী তহবিলে টাকা দিচ্ছে, যে আপনার 56 ইঞ্চি এখন কোথায় গেল, যখন আমার দেশের ছেলেদেরকে হাতে পায়ে শিকল দিয়ে পাঠিয়ে দিচ্ছে। আর কারা পাঠাচ্ছে? যারা নিজেরাই গোটা দেশটাতে সেটলার। যখন তারা ইউরোপ থেকে গিয়ে আমেরিকা দখল নিয়েছে, ওখানকার আদিবাসীদের হত্যা করে, লিওনার্ড পেইল্টারকের কথা আমি বললাম যে দশকের বছর তার জেলে বন্দি করে রেখেছে। তার বিখ্যাত আত্মজীবনী হচ্ছে মাই লাইফ উইথ স্যান্ডান্স। তো সেখানে তারা অন্য দেশের লোকজনকে বেআইনি অভিবাসী বলে হাতে পায়ে শেকল পাঠিয়ে, তাদের তো সবার আগে দেশটাকে ভ্যাকেট করা উচিত, যে না এটা আমার দেশ না, আমরা একটা অন্য দেশ দখল করেছি। তো এই কথাগুলো মেন স্ট্রিম মিডিয়া কোত্থেকে বলবে? বলার কোনো জায়গায় আছে নাকি?